আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে যুদ্ধবিরতির জন্য কান্নাকাটি শুরু করেছেন। শুধু কান্নাকাটি নয়, তিনি হুমকিও দিচ্ছেন যে যদি ইরান যুদ্ধ বন্ধ না করে তাহলে পরমাণু বোমা ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে। এর জবাবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং এই যুদ্ধ বিরতি করারও ইচ্ছা তাদের নেই। খুবই মারাত্মক তথ্য হচ্ছে, গত 7 দিনে আমেরিকার স্টক মার্কেট থেকে $2 ট্রিলিয়ন বেশি উধাও হয়ে গেছে। এছাড়া প্রতিদিন আমেরিকার অফেন্স এবং ডিফেন্সের জন্য, অর্থাৎ হামলা চালানোর জন্য এবং হামলা ঠেকানোর জন্য প্রতিদিন গড়পড়তা প্রায় $1 বিলিয়ন অর্থাৎ $100 কোটি বেশি খরচ হচ্ছে। খেয়াল করুন সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি সিরাজুল ইসলাম। দর্শক, যদি ভিডিও ভালো লাগে, আলোচনা ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরো অনেকের মাঝে ছড়িয়ে দিন। সুপ্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এর ভিতরে আরো দারুণ খবর আছে। গালফ স্টেট অর্থাৎ কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত আমেরিকা থেকে তাদের টোটাল ইনভেস্টমেন্ট, যত বিনিয়োগ করা অর্থ আছে তা সব ফেরত আনার চিন্তা করছে। এরই মধ্যে ইউরোপের বাজারে জেট ফুয়েল, বিমান পরিচালনা করার জন্য যে সমস্ত তেল লাগে, জ্বালানি লাগে, তার দাম 70% বেড়ে গেছে। এছাড়া এভারেজ তেলের দাম বেড়েছে প্রায় 20 থেকে 50 ভাগ। গ্যাসের দামও একইভাবে বেড়েছে এবং আগামী 1 সপ্তাহের ভেতরে এর দাম একদম আকাশ ছুঁয়ে যাবে। আমি আরো কিছু খবর আমি আপনাদেরকে জানিয়ে তারপরে আলোচনা শুরু করি। আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে, ইসরায়েল তার সমস্ত বিমানের ফুয়েল ট্যাঙ্কার ভরে রেডি করছে যাতে ইরানের উপর হামলা চালানো যায়। এই খবর রাশিয়া জেনে রাশিয়া বলেছে, ইসরায়েল যদি ইরানের উপর এইভাবে ব্যাপকভাবে হামলা করে তাহলে রাশিয়া ইরানকে সমর্থন দেবে। সেই সমর্থনটা কোন মাত্রায় দেবে সেটা এখন ভাবার ব্যাপার। তবে মনে হচ্ছে যে প্রয়োজনে ইরানকে আরো প্রকাশ্য সমর্থন দিতে পারে রাশিয়া, এমনকি এই যুদ্ধে রাশিয়া সরাসরি জড়িয়েও যেতে পারে। এছাড়া এতদিন চীন ইরানকে যে সমস্ত স্যাটেলাইট ইমেজ দিয়ে বা ইনফরমেশন দিয়ে হেল্প করছিল, এখন রাশিয়া পরিষ্কার করে বলেছে তারা এখন গত 2 দিন ধরে সম্ভবত ইরানকে স্যাটেলাইট ইমেজ এবং আদার ইনফরমেশন দিয়ে হেল্প করছে। তাতে হচ্ছে ইরান যে সমস্ত হামলা চালাচ্ছে সেগুলো কতটুকু কার্যকর হলো এবং কি অবস্থা, হামলা পরবর্তী কি সিচুয়েশন, এগুলো দেখতে পাচ্ছে। এর ধারাবাহিকতায় আমি আপনাদেরকে জানাতে চাই, জর্ডানে আমেরিকা যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিমান বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছিল, ইরানের হামলায় তা ধ্বংস হয়ে গেছে। শুধু সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতারে ধ্বংস হয়নি, এটা জর্ডানে যেটা মোতায়েন করেছিল সেটাও ধ্বংস হয়েছে। ইরান আশা করছে আগামী 1 সপ্তাহ পর্যন্ত তাদের এই হামলা তারা স্বাভাবিকভাবে অব্যাহত রাখবে এবং এর ভেতর দিয়ে 2টা কাজ করবে। একটা হচ্ছে আমেরিকার যত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড বা পেট্রিয়ট এগুলো আছে সেগুলো ধ্বংস করে দেওয়ার চেষ্টা করবে এবং আরো যা করবে সেটা হচ্ছে যে ইরানের যে শাহেদ 136 কামিকাজে ড্রোন আছে, এই ড্রোন বেশি মারবে। ক্ষেপণাস্ত্র কম, ড্রোন বেশি। অল্প টাকার ড্রোন, এই ড্রোনগুলোকে ভূপাতিত করার জন্য আমেরিকা ইসরায়েলের অনেক বেশি টাকার অনেক দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে ইরানের যে কামিকাজে ড্রোন এ বানাতে বড়জোর $10,000 থেকে $20,000 খরচ হয়। আর এই এত সস্তা ড্রোন ধ্বংস করতে আমেরিকা ইসরায়েলকে 40-50 লাখ থেকে $1 কোটি মূল্যের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। এবং খুব আশঙ্কাজনক ব্যাপার হচ্ছে, এই সস্তা ড্রোন দিয়ে কিন্তু ইরান আমেরিকার আব্রাহাম লিঙ্কন রণতরীর উপর হামলা চালিয়েছে এবং তাতে কিন্তু আগুন ধরে গেছে এবং জাহাজটি অর্থাৎ এই যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সেটা ইরানের উপকূল থেকে এখন অন্তত প্রায় 1300-1400 কিলোমিটার দূরে চলে গেছে, ভারত মহাসাগরের দক্ষিণ দিকে। আরো একটা খবর আমি আপনাদেরকে জানাই, কুয়েতে সবচেয়ে বড় যে বিমান ঘাঁটি আমেরিকার আলী আল সালেম বিমান ঘাঁটি, এই বিমান ঘাঁটিতে ভয়াবহ রকমের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এই যে আত্মঘাতী কামিকাজের যে ড্রোন 136 শাহেদ 136, এই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। বলা হচ্ছে কয়েকশো সেনা মারা গেছে সেখানে। কুয়েতের এই বিমান ঘাঁটিতে প্রায় 4000 সেনা মোতায়েন ছিল। ইরান সেখানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং হামলা সাকসেস। এর মানে দাঁড়াচ্ছে যে কুয়েতের
আকাশ একদম উন্মুক্ত এখন ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন, বিমান সবকিছুর জন্য। ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সে ওখান থেকে ভূপাতিত করতে পারছে না বা ফেলতে পারছে না, তাতে ইরান ইজিলি এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালাতে পারছে। এবং বিভিন্ন সূত্র থেকে বলা হচ্ছে, বিশেষ করে এক্সে বিভিন্ন রকমের ভিডিও, ছবি টবি ঘুরে বেড়াচ্ছে যে আমেরিকার বহু সেনা মারা গেছে এবং তাদের কফিন পরিবহন বিমানে উঠানো হচ্ছে। সত্য মিথ্যা এখনই জানা যাচ্ছে না, তবে ঘটনা যে অনেক কিছু ঘটছে তা পরিষ্কার। তা না হলে এ পর্যন্ত ইরান আমেরিকার 20টির বেশি ঘাঁটিতে হামলা চালিয়েছে, আর ইসরায়েলের উপর হামলা তো চালাচ্ছেই, আমেরিকার যুদ্ধ জাহাজেও হামলা চালিয়েছে। তো এখন এই ঘাঁটিগুলো যদি ঠিক থাকতো, অক্ষত থাকতো, তাহলে ইরানকে এতক্ষণ তামা তামা করে ফেলার কথা ছিল। এই পরিস্থিতিতে ইরান আশা করছে তারা এইভাবে যুদ্ধটা আরো 1 সপ্তাহ চালিয়ে যাবে এবং তাতে আমেরিকা ও ইসরায়েলের তাদের যে ডিফেন্স সিস্টেম তার 50% ডাউন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এরপরে মোটামুটি ভাবে ইসরায়েল এবং আমেরিকার যে সমস্ত ঘাঁটি বা যে এরিয়াতে আমেরিকার অবস্থান আছে সেই সব জায়গায় একদম ইজিলি বিনা বাধায় ইরান মোটামুটি বিমান হামলাও চালাতে পারে, ক্ষেপণাস্ত্র হামলা, ড্রোন হামলা তো চালাবেই। এর ভিতরে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইরান কিন্তু গতকাল থেকে, বৃহস্পতিবার থেকে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র মোটামুটি ভাবে বেশ বেশি মাত্রায় ব্যবহার করা শুরু করেছে। আরেকটা তথ্য আমি আপনাদেরকে জানাই, ইরান প্রথম দিকে গড়পড়তা প্রতিদিন 140টা বা 150টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতো, কিন্তু এখন সেটা কমিয়ে 15-20টাই নামিয়ে এনেছে। ড্রোন হামলা বাড়িয়েছে, তার মূল কারণ হচ্ছে যে এখন তাদের হাতের পুরনো ক্ষেপণাস্ত্র হয়তো অনেক শেষ হয়ে যাচ্ছে। এখন নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র তা ব্যবহার করতে চাইছে না, এই কারণে যে তা ব্যবহার করলে হয়তো ইন্টারসেপ্ট করবে বা আরো কিছু ক্ষয়ক্ষতি হতে পারে। তার চেয়ে ড্রোন দিয়ে হামলা করবে, হামলা সফলও হচ্ছে। আবার ড্রোন ভূপাতিত, অনেক ড্রোন তো ভূপাতিত করতে তাদের ইন্টারসেপ্টর শেষ হয়ে যাবে ধীরে ধীরে। তখন ইরান ইজিলি বড় এবং নতুন প্রজন্মের হেভি ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে শত্রুপক্ষকে একেবারে ঘায়েল করতে পারবে। পরিস্থিতি যেখানে যাচ্ছে তাতে আমেরিকা এবং অত্র অঞ্চলের অর্থনীতি মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ছে। অর্থনীতির কথা একটু পরে আসছি, আর একটা তথ্য আমি আপনাদেরকে দিই। আমি একটু আগেই বলেছি আমেরিকার অফেন্স এবং ডিফেন্সের জন্য, অর্থাৎ হামলা করার জন্য এবং হামলা ঠেকানোর জন্য প্রায় প্রতিদিন $1 বিলিয়ন বা $100 কোটি খরচ হয়ে যাচ্ছে। তাদের জাহাজ মেনটেন, সাবমেরিন মেনটেন, বিমানবাহী রণতরী মেনটেন, বিমান মেনটেন, জ্বালানি, এত রেডার সিস্টেম, প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে বিভিন্ন রকমের গোয়েন্দা বিমান, তাদের জ্যামিং সিস্টেম, তারপরে ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, ঘাঁটিগুলো মেনটেন করা, তারপরে আহত সেনাদের চিকিৎসা দেওয়া, তাদের খাবার দাবার, প্রায় 40, 50, 60 হাজার সেনা অত্র অঞ্চলে মোতায়েন আছে। তো সবকিছু মিলে ব্যাপক একটা অর্থবিত্ত তাদের পেছনে খরচ হচ্ছে। তাতে বলা হচ্ছে যে প্রতিদিন মার্কিন বাহিনীর অফেন্স এবং ডিফেন্সের জন্য প্রতিদিন $100 কোটি খরচ হচ্ছে। তার মানে গত এই কয়দিনে কত ডলার খরচ হয়ে গেছে আপনি ভাবেন। প্রতিদিন যদি $100 কোটি করে খরচ হয়, তাহলে 7 দিনে $700 কোটি বা $600 কোটি চলে গেছে, আর ক্ষয়ক্ষতি অন্যান্য তো আছে। এই অবস্থায় আমেরিকার অস্ত্র ভান্ডারে কিন্তু ইতিমধ্যে ঘাটতি দেখা দিয়েছে এবং তাদের আর্মস রিস্টক করার জন্য, তাদের ভান্ডার পূর্ণ করার জন্য পেন্টাগন মানে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়, যেটা পেন্টাগন, সেই যুদ্ধ মন্ত্রণালয় $50 বিলিয়ন ঋণ চেয়েছে। তার মানে $50 বিলিয়ন মানে $5,000 কোটি ঋণ চেয়েছে। 5,000 কোটি টাকা না, $5,000 কোটি। প্রথম যে আলাপ দিয়ে শুরু করেছিলাম আজকের আলোচনা, সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য প্রচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে ইউরোপের হয়তো কিছু কিছু দেশ প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা কোনো না কোনো চ্যানেলে ইরানের কাছে এই মেসেজ পাঠিয়েছে যে তারা যুদ্ধবিরতি চায়। এখন ইরানের প্রেসিডেন্ট সেই জায়গা থেকে বলেছে যে যুদ্ধবিরতির প্রশ্ন তো আমাদের পক্ষ থেকে না, যারা যুদ্ধ শুরু করেছে তাদের কাছে কি বলো। ইরানের কথা হচ্ছে যুদ্ধবিরতি হয়তো খুব সহজে করবে না, সহসাই তারা যুদ্ধবিরতিতে যাবে না। কারণ হচ্ছে কি, সবসময় বলে আসছি একটা কথা, এবং ইরানও এই দৃষ্টিভঙ্গিটাই ফলো করছে, সেটা হচ্ছে যে 2 দিন অন্তর অন্তর ইসরায়েল এবং আমেরিকা ইরানকে অপমানজনকভাবে হামলা করবে, তাদেরকে নাস্তানাবুদ করবে। তাদের জন্য এটা অত্যন্ত মান সম্মানের ব্যাপার। ইরানিরা খুবই আত্মমর্যাদাপূর্ণ জাতি, তাদের আত্মমর্যাদা, তাদের নিজেদের সম্মান বলতে অনেক বেশি হাই। 2 দিন অন্তর অন্তর ইসরায়েল এবং আমেরিকা তাদেরকে বাড়তে আসবে, এটা তাদের কাছে খুব অপমান। এই অপমান তারা সহ্য করবে না, এবং যাতে ইসরায়েল এবং আমেরিকা আর না মারতে আসে সেই জন্য তারা একটা ডিসিশন নিতে চায়, পরিষ্কার করতে চায়, যাতে আর ফায়সালা করতে চায়, যাতে আর
ওই ধরনের হামলা করার সাহস তারা না পায়। এখন দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো বলেছেন ইরান যদি যুদ্ধ বন্ধ না করে তাহলে তিনি পরমাণু বোমা ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে। আমি বলি ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছে অসম্ভব কিছু না, তার পক্ষে সবই সম্ভব, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু বিষয়টা এই পর্যায়ে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে ইরান বলেছে সম্ভবত যে তারা পরমাণু কর্মকাণ্ড আরো বাড়িয়েছে, অর্থাৎ যে পরিমাণে যে মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা হচ্ছিল তার মাত্রা বা পরিমাণ বাড়িয়েছে। এবং এর ভেতরেই এখন বাদ বাকিটা মনে হয় আমরা বুঝে নিতে পারি যে ইরানের এই তৎপরতার মানে কি। সবশেষে একটি আলোচনা আসে অর্থনৈতিক দিকগুলো নিয়ে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে সারা বিশ্বের তেল এবং গ্যাসের মারাত্মক রকমের একটা চাপ পড়েছে। অবশ্যই রাশিয়া বলেছে তারা ইউরোপে গ্যাস তেল এগুলো দেয়া বন্ধ করে দিয়ে এশিয়ার দিকে দেবে। সংকটে যেহেতু এশিয়ার দিকে দেবে, তার মানে ইউরোপের এগেনস্টে শক্তভাবে অবস্থান নিতে যাচ্ছে রাশিয়া। এবং রাশিয়া নিজেকে কিন্তু মূলত এশিয়ার বড় পার্ট মনে করে। ইউরোপ তাকে তো সেভাবে মূল্যায়ন করে না, ফলে এশিয়ার সাথেই তার সম্পর্কটা গড়ে তোলার চেষ্টা করছে। এবং এশিয়ার প্রধান তার মিত্র ইরান, রাশিয়া, উত্তর কোরিয়া, ভারত, এসব দেশ হলো তার খুবই গুরুত্বপূর্ণ মিত্র। এবং আরব দেশগুলো যে কথা বলছে যে আমেরিকা থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করে আনবে, এই কথাগুলো খুব গুরুত্ব বহন করে। রাশিয়া এশিয়াকে তার গ্যাস তেলের সাপ্লাই দেবে, তার মানে এশিয়া যাতে কষ্টে না পড়ে এশিয়ার লোকজনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে রাশিয়া। বিষয়টা খেয়াল রাখা দরকার। আমি মনে করি যে বাংলাদেশ সরকারও বিষয়টা আলাদাভাবে গুরুত্ব দিতে পারে, বিষয়টা নিয়ে কাজ করতে পারে। আর হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে শুধুমাত্র ইরান বলেছে যে চীনের জাহাজ এদিক দিয়ে চলাচল করতে পারবে, আর কারো জাহাজ চলতে পারবে না। এবং এরই মধ্যে আমেরিকার একটি তেলবাহী জাহাজে ইরান হামলা চালিয়েছে এবং সেই জাহাজ জ্বলছে। তো হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে সারা বিশ্বে যে অর্থনৈতিক সংকট, তেলের দাম, গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, আধার আধার পণ্য চলাচল করছে না। এমনকি আমাদের বাংলাদেশ থেকে যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যে সবজি যেত বাংলাদেশিদের জন্য, সেই সবজিও যেতে হচ্ছে না, বিকজ বিমান চলাচল বন্ধ। তার মানে সেই পুরো বিশ্বের অর্থনীতি মারাত্মকভাবে কলাপস করেছে। আমি বহুদিন আগে থেকে বলে আসছি, মধ্যপ্রাচ্য হচ্ছে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু, আর ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু। কার্যত ইরান হচ্ছে টোটাল বিশ্বের রাজনীতির, অর্থনীতির কেন্দ্রবিন্দু। ইরানকে মাইনাস করে কোনো কিছু করা যাবে না। বাট ফ্যাক্ট হচ্ছে আমেরিকা এটা বুঝতে পারেনি, ইসরায়েল তাকে বুঝতে দেয়নি। এবং বুঝবেই কি করে, ইসরায়েল যেহেতু আমেরিকার নিজের সৃষ্টি করা, ফলে ইসরায়েলের বাইরে আমেরিকাকে যাওয়ার কোনো পথ নেই, উপায় নেই। তো যাই হোক সুপ্রিয় দর্শক, যে পরিস্থিতি তাতে সারা বিশ্বে অর্থনৈতিক হাহাকার লেগে যাচ্ছে, মারাত্মক সংকট তৈরি হবে। এই যুদ্ধ যদি আর 1 মাস বা 1 সপ্তাহ চলে, দেখবেন আমাদের দেশের পরিস্থিতি কোথায় যায় এবং সারা বিশ্বের অর্থনৈতিক কতটা ক্রাইসিসে পড়ে। সেক্ষেত্রে আমাদের এখনই বিশেষ ভূমিকা নেওয়া উচিত। আমাদের আলাদা করে তেল গ্যাসের সরবরাহ নিশ্চিত করার জন্য চিন্তা করা উচিত। এক্ষেত্রে রাশিয়ার দিকে আমার মনে হয় কূটনীতির হাত বাড়ানো দরকার। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা শেষ করব। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, আপনাদের কি মনে হচ্ছে যে সমস্ত পারস্য উপসাগরীয় এলাকার যেসব দেশ, বিশেষ করে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, আমেরিকা থেকে তাদের বিনিয়োগ প্রত্যাহার করে আনতে চায়, তারা কি পারবে এতটা শক্ত পদক্ষেপ নিতে? আপনাদের কি মনে হয় যে আরো 1 সপ্তাহ যদি এইভাবে যুদ্ধ চলে তাহলে সারা বিশ্বের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতি বেশ টালমাটাল হয়ে উঠবে? কি ভাবছেন আপনারা? কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাথেই থাকুন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।